আজ ১৭ মাসের উপর অতিবাহিত হলো ইউনূস রেজিমের শাসনামল। এই শাসনামলে আমরা অনেক কিছু দেখেছি এবং আরও অনেক কিছু দেখব। এই শাসনামলের যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আলোচনা না করলেই নয়, তা হলো শুরুতেই আমরা দেখেছি ভাত খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে হত্যা করা। দেখেছি রাজশাহীতে সন্তানের জন্য ওষুধ কিনতে যাওয়া সেই মামুন লাশ হয়ে ফিরে আসা। আরও দেখেছি ধর্মের নামে কটূক্তি করার অপবাদে পিটিয়ে গাছে ঝুলিয়ে পোড়ানো হয় দীপু দাসকে। সর্বশেষ আমরা যেটি দেখলাম গতকাল, সেই ঘটনাটি আরও অনেক বেশি হৃদয় বিদারক। তা হলো একটি মা এবং 9 মাসের শিশু দেখা করতে যায় তার স্বামী এবং পিতার সাথে যশোর জেল গেটে। কিন্তু দুঃখের বিষয়, সেই দেখা করতে যাওয়াটা জীবন্ত অবস্থায় নয়, যেতে হয় লাশবাহী গাড়িতে। এই সব বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আজকের বাংলাদেশের পক্ষ থেকে আছি আমি তানভীর, এবং আমার সাথে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইফ। জনাব সাইফ, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। জনাব সাইফ, এরকম অনেকগুলো হৃদয় বিদারক ঘটনা এই গত 17 মাসে আমরা দেখে গেলাম, এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনার নজির আগে কখনো ছিল। 17 মাসের সাথে শাসন আমলের এই ঘটনাগুলো আপনার কাছে কেমন দেখাচ্ছে? 5ই আগস্টের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেই সময়ই আমি আমার ব্যক্তিগত ডায়েরিতে একটি লাইন লিপিবদ্ধ করেছিলাম। শপথ গ্রহণ অনুষ্ঠানটির সামনেই আমি ছিলাম, টেলিভিশনের সামনে। সেইখানে যখন দেখলাম যে এই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল ছাত্রনেতা, সেই ছাত্র নেতাদের 2 জন শপথ গ্রহণ করেছিল, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেখে আমি মন্তব্যটা লিখেছিলাম, এই সরকারের পরাজয়ের বীজ রোপণ করা হলো আজকেই। কারণ কোনো কালেই ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতার ভাগ নেয়নি। এবার যেটি হয়েছে এটি ঐতিহাসিকভাবে একটি ব্যতিক্রম ঘটনা, এবং এই ডক্টর ইউনূসের রাজত্বকালে যে ঘটনাগুলি সূচনা ঘটেছে, সেই আপনি যেটি উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন মানসিকভাবে ভারসাম্যহীন একটি যুবক, যার নাম তোফাজ্জল হোসেন, এবং সেই ঘটনাটি আগস্টের পরের মাসেই, মানে সেপ্টেম্বর মাসেই এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মেধাবীদের আনাগোনা, এবং সারা বাংলাদেশের মানে একেবারেই ছেকে যে মেধার সমন্বয় ঘটানো হয়, সেই ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে ক্যান্টিনে তাকে নিয়ে চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করানো, এবং পেটানোর আগে মানুষের আসলে এই রেজিমে একটা বিষয় ঘটে গেছে। মনোজগৎ যদি দেখেন, এই তরুণ প্রজন্মের একটি অংশের কথা বলছি, আমি সবাইকে বলছি না, তরুণ প্রজন্মের একটি অংশ মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। সেইটি হলো যে অস্বাভাবিক, মানে সুস্থ, দেখতে সুস্থ কিন্তু এরাই অসুস্থ, মানসিকভাবে বিকৃত কিংবা ভারসাম্যহীন যে যুবক তোফাজ্জল হোসেন, তাকে যেভাবে যারা পেটালো, আমি তোফাজ্জল হোসেনকে বিকৃত মস্তিষ্কের বলবো না, আমি তোফাজ্জল হোসেনকে মানসিক রোগী বলবো না, মানসিক ভারসাম্যহীন বলবো না। যারা তাকে পিটিয়েছে বরং তারাই মানসিক বিকৃতির পরিচয় দিয়েছে, এবং তারা পাগল হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে জাতির সামনে, দেশের সামনে, আন্তর্জাতিক পর্যায়ে। কারণ একজন মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করতে পারে না, এবং পেটানোর আগে, হত্যা করার আগে তাকে খুব ভালোভাবে ক্যান্টিনে খাইয়েছে। এবং শুধু এই ঘটনাটি না, আপনি যদি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা, সেইখানে একটা ছেলের পা নাই,
আহ, একটা পা ইতিপূর্বেও কেটে নেওয়া হয়েছে তাকে পিটিয়ে। এটা এরকম না যে ট্রেন দুর্ঘটনায় তার পা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে পঙ্গু, এরকম না। সেও একটি সংগঠন, ছাত্র সংগঠন করত। সেই ছাত্র সংগঠনের বিপক্ষে যারা, মানে আজকে যারা খুব আলোচিত, সেই একটি সংগঠন যারা আন্তর্জাতিকভাবে একটি নিষিদ্ধ সংগঠন ছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে যাদেরকে চিত্রিত করা হয়েছে, সেই সংগঠন তাকে পিটিয়ে সেই সময় তার হাত পায়ের রগ কেটে দিয়েছিল এবং সেই সময় সেই ছেলেটি পঙ্গু হয়ে গিয়েছিল। এই পঙ্গু ছেলেটিকে তার একটা সদ্যজাত বাচ্চা, যার বয়স ছিল 3 দিন মাত্র, সেই 3 দিনের বাচ্চার জন্যে রাতের বেলায় ফার্মেসিতে এসে ওষুধ কেনার জন্য এসেছিল এবং সেইখানে সেই নিষিদ্ধ, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন যারা আজকে খুব আলোচিত বিশ্ববিদ্যালয় সমূহে যারা নির্বাচিত হয়েছে, ভোটে নির্বাচিত, সেই সংগঠনের নেতারা আবার তাকে পেয়ে সেখানে তাকে পিটিয়ে এবং পেটানোর এক পর্যায়ে মামুন, আব্দুল্লাহ মামুন যার নাম, সেই আহত অবস্থায় সে পানি চাচ্ছিল, সেই পানিটা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। হ্যাঁ, পানি দেওয়া হয়নি এবং তাকে পিটিয়ে হত্যাই করল। এই ঘটনা কিন্তু আরেকটি আছে, রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার মনে আছে? শামীম মোল্লা নামের, আজকে যে সংগঠনকে এই রেজিম নিষিদ্ধ ঘোষণা করেছে, ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা ক্যাম্পাসে গিয়েছিল, তাকেও পিটিয়ে ধরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে তাকে পেটাতে একটা পর্যায়ে এত অবস্থা খারাপ যখন হয়ে গেল, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে একদল শিক্ষক এসে তাকে উদ্ধার। এখানে মনে হয় একটু হলেও মানবতা দেখানো হয়েছে। না, সেটি হলো যে একটা পর্যায়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু কর্তৃপক্ষ কিন্তু এসছে, কিন্তু কখন এসেছে? যখন মৃত্যুর দুয়ারে চলে গেছে, মানে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই আর সম্ভাবনা, তখন আবার শামীমুল্লাহকেও একইভাবে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হলো। এবং এই যে ঘটনাগুলি থেকে আমি বলছিলাম, এই রেজিম একটা কাজ করেছে, সেটি হলো নিষ্ঠুরতাকে ছড়িয়ে দিয়েছে, পাষণ্ডতা এবং বর্বরতাকে ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে দিয়েছে এবং এই প্রজন্মেরই একটি অংশের মাঝে। এবং দেখেন, আরেকটা জিনিস ছড়িয়ে দিয়েছে এই রেজিম, ডক্টর ইউনূসের রেজিম, এবং যেই রেজিমে উপদেষ্টা পরিষদে এই তরুণদেরই একটি অংশ আছে, তারা আরেকটা জিনিস ছড়িয়ে দিয়েছে, সেটি হলো নির্লজ্জতাটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, সেটি হলো যে আপনি পত্রপত্রিকা এসছে, একজন উপদেষ্টার এপিএস যার নাম মুয়াজ্জেম, সে এই যে আপনার পোস্টিং বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, এইগুলো করতে গিয়ে এবং আরো বিভিন্ন প্রজেক্ট থেকে 300 কোটি টাকার উপরে সে ঘুষ বাণিজ্য করেছে। এটা পত্রিকার সংবাদ। এবং দেখেন, তানভীর সালাউদ্দিন নামে আরেকজন এই তরুণ প্রজন্মেরই, এই যে এরা দিয়েছে যারা বেশ সুফি টাইপের দেখতে একজন মানুষ, একদম সুফি, মানে সহিহ শুদ্ধ আলেম, দরবেশের, একদম পাগড়ি মাথায়, একদম চাপ দাড়িওয়ালা, বেশ লম্বা শ্বশ্রুমণ্ডিত একটি চেহারা, যেটা আমাদের দেশে আমরা বলি নুরানি চেহারার মানুষ। তো সেই ধরনের একজন আলেম প্রকৃতির তানভীর সালাউদ্দিন অথবা সালাউদ্দিন তানভীর, যিনি পরবর্তী সময়ে এনসিপির একটি বড় পদে, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ একটি জায়গায় এনসিটিভির একটা দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী পরিষদ, মানে বিভিন্ন মন্ত্রণালয়ের আপনার এই ছাত্র নেতাদেরকে। এটিও আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, তারা ক্ষমতার অংশীদারের কথা বলেছিলেন এবং সেই অনুযায়ী
একেকজনকে একেকটা মন্ত্রণালয় কিংবা বিভিন্ন অধিদপ্তর কিংবা আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অধিদপ্তর, এই সমস্ত দপ্তরে একেকজন ২ জন ৩ জন করে দায়িত্ব দেওয়া হয়েছিল। রেল বিভাগের ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এগুলো অনেক ঘটনা পত্রপত্রিকায় এসেছে। আমি সেইখান থেকে বলছি। সহকারী কর্মকর্তা হিসাবে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এখনো অনেকেই দায়িত্বে নিয়োজিত আছেন। আছেন। হ্যাঁ। এবং সেই সালাউদ্দিন তানভীর এনসিটিবির তখন ২০২৫ যে ছাত্রছাত্রীদের হাতে ১লা জানুয়ারি বিগত সরকার, যাদেরকে ফ্যাসিস্ট সরকার বলে আখ্যায়িত করা হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের কোট আনকোট ফ্যাসিস্ট সরকারের যে একটি কর্মসূচি ছিল, সেটি খুবই জনপ্রিয় একটি কর্মসূচি। ১ তারিখে একটা বই উৎসব হয়, নতুন বই উৎসব হয়। ১ তারিখে বই ছাপানোর যে কাজ, সেই ছাপানোর কাজটি এনসিটিবির মাধ্যমে যে করা হয়, সেইখানে কোটি কোটি টাকার 400 কোটি টাকার একটা না, 400 কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে এই সালাউদ্দিন তানভীর 400 কোটি টাকা সে কমিশন বানিয়েছে। এটি পত্রপত্রিকা যেটা আসছে, মিডিয়াতে এসেছে। হ্যাঁ, এরা এই কারণে আমি বলছিলাম যে এই সরকারের, এরা এই তরুণ প্রজন্মকে ক্ষমতার অংশীদার করে, তরুণদের একটি অংশকে, এই সরকার নির্লজ্জতাকে এভাবে লুটপাট, ঘুষ বাণিজ্য, পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আবার পুলিশ কাউকে গ্রেপ্তার করলে ছাড়িয়ে আনতে যাওয়া, তারপরে বাসায় বিভিন্ন ব্যবসায়ীদের কাছে, রাজনৈতিক আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এমপি, এদের বাসাবাড়ি থেকে ৫০ লাখ টাকা, ১ কোটি টাকা, এইভাবে ১০ লাখ টাকা চাঁদাবাজি করে যেভাবে টাকা পয়সা কামাই করা হচ্ছিল, এটাও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একটা তো নির্লজ্জতার একটা বিকেন্দ্রীকরণ করছে এই সরকার। এবং আপনি যে প্রসঙ্গটা এনেছেন, দেখেন নিষ্ঠুরতা কোন পর্যায়ে গিয়েছে। যে জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ থেকে সম্ভবত ১১ মাস আগে। তিনি যখন গ্রেপ্তার হন তখন তার স্ত্রী গর্ভবতী এবং তার ২ মাস পরেই একটি ছেলে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই পুত্র সন্তানটিকে এই জুয়েল হাসান সাদ্দাম দেখতে পায়নি, কারণ তিনি জেলে বন্দী। তো ৯ মাস অতিবাহিত হয়েছে। বারবার মামলা নিয়ে দৌড়াদৌড়ি করে জামিন হয়, আবার তাকে গ্রেপ্তার করা দেখানো হয়। এইভাবে একটা পর্যায়ে হয়তো হতাশ হয়ে গতকালকের যে ঘটনাটি, একটি হৃদয় বিদারক ঘটনা, সেই মেয়ে সে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এটি এখনো অনেকেই বলছে রহস্যজনক মৃত্যু, এবং যেটি পত্রপত্রিকায় এসছে কিংবা বিভিন্নভাবে এখন পর্যন্ত প্রকাশ পাচ্ছে, সেটি হলো যে এই তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, সে হতাশাগ্রস্ত হয়ে প্রথমে তার শিশুপুত্রটিকে বালতির পানিতে চুবিয়ে মেরে ফেলে এবং তারপরে সে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এবং আরেকটি ঘটনা দেখেন, সেইটি হলো সবচেয়ে বড় বিষয়। সেটি হলো যে এই কানিজ সুবর্ণা স্বর্ণালীর পরিবার থেকে জেল সুপারের কাছে, বাগেরহাট জেলার জেলা প্রশাসকের কাছে গোলাম মোহাম্মদ বাতেন, তার কাছে একটি প্যারোলে মুক্তি দেওয়ার জন্যে, জুয়েল হাসান সাদ্দামকে যেন প্যারোলে মুক্তি দেওয়া হয় তার মৃত স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে, এটি প্রথম আলো পত্রিকায় এসেছে, আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন তিনি জানান যে প্যারোলের আবেদনটি তার কাছে গিয়েছে। তিনি বলে দিয়েছেন যেহেতু যশোরের কারাগারে তিনি বন্দী আছেন, কাজেই এটি জেলা কারাগারের আবেদন করতে হবে, যশোর জেলা কারাগারে, এবং সেখান থেকে এটি জেলা প্রশাসকের কাছে যাবে। জেলা প্রশাসক প্যারোলের সিদ্ধান্ত, যশোর জেলা প্রশাসক প্যারোলের সিদ্ধান্ত দেবেন। একটি লম্বা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন এবং তারা সেইভাবেই হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু সেই সিদ্ধান্তটিও সরকারের প্রশাসন যথাযথভাবে সেই সিদ্ধান্তটি দেয়নি। না দেওয়ার কারণে যেটি হয়েছে,
জেল কর্তৃপক্ষ দয়া পরবশ হয়ে এবং মনে হয়েছে যে এটি যেন একটা মানবিকতা দেখিয়েছে এবং মানবিক কারণে জেল সুপার আবার বলছেন হ্যাঁ যে আমরা মানবিক কারণে এই জুয়েল হাসান সাদ্দামকে দেখানোর জন্য লাশ দুটিকে আমরা জেল কারা ফটকের ভেতরে অ্যাম্বুলেন্সটি ঢুকতে দিয়েছি। কি নিষ্ঠুরতা, কি পাষণ্ডতা, কি বর্বরতা দেখেন। প্যারোলে মুক্তির কিন্তু বিধান আছে এবং অহরহই আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বন্দি কারোর মা মারা গেছে, কারোর বাবা মারা গেছে, তাকে অথবা স্ত্রী মারা গেছে, তাদেরকে দেখতে যাওয়ার, দাফন কাফন করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে এই জুয়েল হাসান সাদ্দামের সাথে এরকম একটা নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। কাজেই এই শাসনটিকে আমি আমার কথা শেষ করি এইভাবে বলে যে একেবারেই আগস্ট থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত কয়েক শত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় 2 শতাধিক, এটা বিভিন্নভাবে এসছে, আন্তর্জাতিক মিডিয়াতে এসছে যে হিন্দু সম্প্রদায়ের সদস্যদেরকে হত্যা করা হয়েছে এবং সেইখানেও যেভাবে হত্যা করা হয়েছে এটা এই কারণেই বারবার এসে যায় কথাটা, আমাদের হৃদয় কি পাথর হয়ে গেছে? বাঙালির হৃদয় পাথর হয়ে যাওয়ারই কথা। কারণ আমাদের সঙ্গীতের উপরে যখন হামলা, কবিতার উপরে হামলা, আমাদের নাটক সিনেমার উপরে হামলা হচ্ছে, এগুলো কিছুই থাকতে পারবে না। পারলে বলবে, কয়েকদিন পরে বলবে দোয়েল যেন গান গাইতে না পারে। মানে গানের উপরেও হামলা, ছায়ানটের হামলা, আপনার সঙ্গীত শিল্পীদের উপরে হামলা, নাট্য শিল্পীদের উপরে হামলা। এগুলো তো মানুষের হৃদয়কে কোমল করে। গান, সঙ্গীত, এই যে নৃত্যকলা বা শিল্পকলার সবগুলি শাখা, এগুলো তো হলো মানুষের মনকে আরো বেশি নরম করে, মানুষের হৃদয়কে মানবিক করে তোলে এবং এগুলো বন্ধ হওয়ার মধ্য দিয়ে এই এই পাষণ্ডতাই যেন সৃষ্টি হচ্ছে। আর সেই কারণেই এই ধরনের বর্বর ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে আরেকটি যুক্ত করি, সেটি হলো বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তার নাম জসিমউদ্দিন। জেলগেটে সে ছাড়া পেয়েছে, তারপরে জেলগেটে আবার তাকে গ্রেপ্তার করলো। ওসি সাহেব এসে তাকে তার স্ত্রীর সামনে যেভাবে ছিনিয়ে নিয়ে গেল, মুক্ত জসিমউদ্দিনকে ছিনিয়ে নিয়ে গিয়ে আবার থানায় তাকে নিয়ে গেল। সেইখানে স্ত্রীর যে কান্নাকাটি, এখন এই স্ত্রীর পরিণতি কি হবে এটাকে জানি না, এটা কানিজ সুবর্ণা স্বর্ণালীর পরিণতি বরণ করতে হয় কিনা। এই রেজিমে তাই চলছে। এগুলো আসলে যারা মনে করছে যে এই পরিণতি, এদের এই যে পরিণতি, কানিজ সুবর্ণা স্বর্ণালী কিংবা 9 মাসের পুত্র সেজান হাসান নাফিজ মারা গেল, এগুলো কি মুছে যাবে সব? এগুলি ইতিহাসের পাতায় থেকে যাবে। এখন ডিজিটাল যুগ, সবার হাতে হাতে মোবাইল আছে, সেই মোবাইলে কিন্তু রয়ে গেছে। কাজেই এগুলো আবার হয়তোবা, আমরা আশা করি না যে প্রতিহিংসা হয়ে ফিরে আসুক। আমি আবারও একটি কথা বলতে চাই, সেই যে বিজ্ঞানী নিউটন যে সূত্রটি দিয়েছিলেন, প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটি বিজ্ঞানী নিউটন বলেছিলেন সমান ও বিপরীত প্রতিক্রিয়া, আমার কাছে মনে হচ্ছে সমান হবে না, এটি 50 গুণ বেশি বিপরীত প্রতিক্রিয়া হয়ে ফিরে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। না, ধন্যবাদ জনাব সাইফ। আজকে আসলেও যেই ঘটনাটা গতকালকে ঘটে গেল, এটা আসলেই খুব হৃদয় বিদারক। এই ঘটনা যদি বাংলাদেশের মানুষের মনকে নাড়া না দেয়, তাহলে আমার মনে হয় না আর কিছুই বাংলাদেশের মানুষকে নাড়া দিতে পারে। আমরা চাই না আর কোনো সাদ্দামের বউ। দেখেন, এই ক্ষেত্রে আপনার এই কথাটির সাথে আমি একটু যোগ, মানুষের মনকে নাড়া দেবে, নাড়া যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা দেখে মানুষ কিন্তু স্তম্ভিত, হতবাক,
বিক্ষুব্ধ, প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ। কিন্তু আবার আরেকটা দেখেন, মিডিয়াতে, টেলিভিশন মিডিয়া যে মানে টেলিভিশন মিডিয়াতেও এগুলো আসতে দেওয়া হচ্ছে না, যাতে প্রতিক্রিয়াটা অত সহসা না হয়। এভাবেই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ফেলছে। প্রতিক্রিয়া কিন্তু আছে, এবং এই প্রতিক্রিয়াগুলো জমে যখন এটি একটি স্তূপীকৃত ক্ষোভের আগুনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কিন্তু ঘটতেই হবে। এটাই বিজ্ঞান। ধন্যবাদ। ধন্যবাদ আবারও। আমরা শুধু দর্শক, আমরা চাই না আর কোনো সাদ্দামের বউ কিংবা শিশু যেন এইভাবে জীবন দেয়, যেন এইভাবে লাশ হয়ে জেল গেটে দেখা করতে যায়। আমরা চাই না আর কোনো দীপু তার কাউকে গাছে পুড়িয়ে মারা যেন না হয়। আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখ কখন খুলবে, এই অন্তর্বর্তী সরকার কখন মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করবে। দর্শক, আমি বলছি না যে এই সরকার উস্কানি দিচ্ছে এইসব হত্যাকাণ্ড ঘটানোর জন্য, কিন্তু এই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এইসব হত্যাকাণ্ড কিংবা এইসব অন্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। আপনারা আপনাদের মতামত জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাই। জনাব সাইফ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ।